আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুবই সন্নিকটে, তাই খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সাজিয়েছি খাদ্য অধিদপ্তর ফাইনাল মডেল টেস্ট। আমাদের এই মডেল টেস্টের বিশেষত্ব হচ্ছে মূলত ইংরেজি এবং গণিতে আপনারা যারা দুর্বল, ইংরেজি এবং গণিতের প্রতিটি প্রশ্নই আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তাই আপনারা যারা এই অধিদপ্তর পরীক্ষা নতুন দিচ্ছেন তাদের জন্য এই মডেল টেস্টটি আপনাকে খুবই সহায়ক হিসেবে কাজ করবে। আজকে আমরা দেখব আমাদের তৃতীয় মডেল টেস্ট। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা এটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। সেলিম আল দীনকে নাটকের অনুষ্ঠিত শিল্পতত্ত্ব কি? সেলিম আল দীনের তার যে নাটকগুলো সেগুলোতে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। সে ঘুমাচ্ছে বাক্যে গোমা এটি কোন ধাতু? গোমা এটি হলো সাধিত ধাতু। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হলেন আলাউল। আয়ময় শব্দের অর্থ কি? আয়ময় শব্দের সঠিক অর্থ হলো লৌহময়। পাঠকের মৃত্যু এর রচয়িতা বনফুলের প্রকৃত নাম কি? পাঠকের মৃত্যু এর রচয়িতা বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের বাক্যতত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয়। ৯৯ কোন সমাস? ৯৯ এটি হলো নিত্য সমাস। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি? দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ হলো আগুন নিভে গেছে। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন। সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধের কাজও বটে। আমার বাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আমার বাইয়ে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হলো আব্দুল গাফফার চৌধুরী। বাবে সপ্তমীর উদাহরণ কোনটি? বাবে সপ্তমীর উদাহরণ হলো চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো অদ্যাক্ষর, এটি হলো শুদ্ধ বানান। ঊষ্মবর্ধনী কয়টি? ঊষ্মধ্বনি হলো ৩টি। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এটি কোন মানুষের কিসের পরিচায়ক? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এটি হলো মনুষ্যত্বের একটি পরিচয়। কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যার ক্লান্তি নাই তাকে এক কথায় বলা হয় অক্লান্ত কর্মী। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হলেন
লালন শাহ। দেখে যেন মনে হয় চিনি ও হারে, পঙ্কটির কোন পদ? এখানে যেন এটি কোন পদ? দেখে যেন মনে হয় চিনি ও হারে, এখানে যেন এটি হলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এটি কার বক্তব্য? বিখ্যাত বক্তব্যটি দেন বা বিখ্যাত বক্তব্যটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস এটি হলো গ্রিক শব্দ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো সংবাদ প্রভাকর। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই। ডাকের কাঠি বাগদাটির অর্থ কি? ডাকের কাঠি বাগদাটির অর্থ হলো তোষামোদে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টের ইংরেজি অংশটুকু ব্যাখ্যা সহ সমাধান করব। অবশ্যই খুবই মনোযোগ দিয়ে দেখবেন আমরা কেন আনসারটিকে চুজ করছি, কারেক্ট আনসারটি কেন হচ্ছে। অবশ্যই ব্যাখ্যাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হলো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে মনে রাখবেন আমাদের যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত রিচ, পোর, জেন্টেল, এর পূর্বে যদি আমাদের দি ব্যবহৃত হয়, এরপরে যে ভার্বটি সেটি ইজ না হয়ে আর অর্থাৎ আমাদের প্রল হবে। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সব সময় সুখী নয়। দ্য ওয়ার্ড ডিলি ঢালি মিন্স। এখানে ডিলি ঢালি এটি হচ্ছে একটি ইডিয়মস, যার অর্থ হচ্ছে অলসভাবে কাজ করা বা সময় নষ্ট করা। তাই এটি সঠিক উত্তর হবে ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা। দ্য চিলড্রেন স্টাডি ইন ক্লাসরুম ড্যাশ উইন্ডো আর নেভার ওপেন। এখানে শূন্যস্থানে কোনটি বসবে? এখানে শূন্যস্থানে বসবে হোস। মনে রাখবেন আমাদের যে বাক্যটি এটি সাধারণত যদি আমরা একটু অর্থটা খেয়াল করি যে দ্য চিলড্রেন স্টাডিজ ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডো আর নেভার ওপেন, মানে বাচ্চারা একটি কক্ষে অধ্যয়ন করেছিল যার জানালা সমূহ কখনো খোলা হয়নি। আমাদের বাক্যের যে অর্থ সেই অনুযায়ী আমাদের এই অপশনগুলো খেয়াল করলে আমরা দেখব যে এখান থেকে মূলত আমাদের যে রিলেটিভ প্রনাউন সেটা হচ্ছে হোস। তাই এটি হবে আমাদের সঠিক উত্তর। হি হ্যাজ পেড দ্য পেনাল্টি ড্যাশ হিজ ক্রাইমস ড্যাশ 5 years ইন প্রিজন। এখানে শূন্যস্থানে বসবে আমাদের প্রথম বসবে ফর এবং পরে বসবে উইথ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আমরা যদি একটু ব্যাখ্যা করি, এখানে দেখুন যে সাধারণত আমাদের যদি পেড ফর সামথিং অর্থাৎ কোনো কিছুর করার জন্য বা শান্তি প্রদান অর্থে আমরা সাধারণত ব্যবহৃত হয় পেড ফর সামথিং, অর্থাৎ আমরা এখানে পেনাল্টি ফর হবে, যেহেতু কোনো কিছু আমরা বা কোনো কিছুর জন্য আমরা দিচ্ছি তাহলে এখানে পেনাল্টি ফর সামথিং। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে যে আমাদের যে অর্থগতভাবে যে 5 বছর
কারাদণ্ড সহ শাস্তি প্রদান করা হয়েছে। তাই এখানে আমাদের যে অপশনগুলো আছে সেখানে আমাদের প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহৃত হয়েছে। I could not convince him dash his mistake। এখানে শূন্যস্থানে বসবে অফ। সাধারণত আমাদের কনভিন্স অফ সাধারণত কাউকে কোনো কিছু বোঝানো অর্থে ব্যবহৃত হয়। ইউ মাস্ট অ্যাডহায়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। এখানে শূন্যস্থানে বসবে টু। সাধারণত অ্যাডহায়ার টু এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা বা অটল থাকা। দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্ট মিনস, এখানে ডিসইন্টারেস্ট এটি বোঝানো হয়েছে আমাদের নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। He died following the incident। The underlined word is an, এখানে following এটি ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। সাধারণত আমাদের এই প্রশ্নটিতে যে ফলোয়িং শব্দটি এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। দ্য ইনসিডেন্ট এর পূর্বে বসে একটি প্রিপোজিশন অর্থাৎ আফটার অর্থে এটি মূলত কাজ করেছে। তাই এটি আমাদের হচ্ছে একটি প্রিন্সিপাল প্রিপোজিশন। রাইটিং a diary is a very good practice to develop the writing skill। The underlined part is an, এখানে writing a diary এটি হলো একটি নাউন ফ্রেজ। মনে রাখবেন একাধিক শব্দ নিয়ে গঠিত ফ্রেজ যদি নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলা হয়। আমাদের এই প্রশ্নটিতে রাইটিং এ ডায়েরি একটা সাবজেক্ট এর অবস্থানে বসে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটি একটি নাউন ফ্রেজ। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হলো get some cold water from the fridge। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। তাই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে get some cold water from the fridge। Which of the word can be used as both masculine and feminine? এখানে both হিসেবে ব্যবহৃত হয় spouse, যার অর্থ হচ্ছে স্বামী স্ত্রী। Identify the correct passive form do you see the flower। এখানে correct passive form হলো is the flower see by you। অর্থাৎ আমাদের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী ডো ডাস এর শুরুতেই আমাদের প্যাসিভ করার সময় বাক্যের গঠনটা প্রথমে কি হবে, এম ইজ আর বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, পরে অবজেক্ট, পরে ভার্বের বি3, পরে বাই, পরে আমাদের সাবজেক্ট, পরে আমাদের বাকিটুকু বসবে। তাই আমাদের এম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলো ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। তাই প্রথম আমাদের বা ডি অপশনটি হবে সঠিক উত্তর। Identify the correct verb in the blank। I wish I dash the answer। এখানে শূন্যস্থানে বসবে knew। It is time, it is high time, wish, fancy ইত্যাদির পরে যে ক্লজটি হয় সেটি সাবজেক্টের পরে ভার্বটি অবশ্যই ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানে আমাদের নিউ ব্যবহৃত হবে। The idiom to kick the bucket means। এখানে টু কিক দ্য বাকেট এটি দ্বারা বা এই ইডিয়মসটির অর্থ হচ্ছে যে মারা যাওয়া। তাই এটি সঠিক ওখানে অপশন এ টু ডাই।
What is the verb of the word large? Large এর verb form হলো সাধারণত large অর্থ হচ্ছে বৃহৎ, তাই এটি হবে enlarge. Bottom line means, bottom line এটি দ্বারা বোঝানো হয় the essential point. Bottom line যার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আর একইভাবে আমাদের the essential point যার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা বিষয়. Which one is correct spelled? এখানে correct spelled হলো incumbent. Incumbent যার অর্থ হচ্ছে পদস্থ, INCUMBENT, incumbent. Choose the correct spelling. এখানে correct spelling হলো amateur, AMATEUR, যার অর্থ হচ্ছে অপেশাদার বা শৌখিন. Our sweetest song are those that tell us of saddest thought is written by, এটি লিখেছেন PB Shelley. Good phrase is the best letter of recommendation is started by, এটি started by Elizabeth. Product die many times before their death is started by, এটি started by হচ্ছেন Shakespeare. I saw him play, এটির passive form হবে, এটির সঠিক passive form হলো she was seen to play by me. এখানে মনে রাখবেন যে আমাদের যখন ইনফিনিটিভ উজ্জ্ব থাকে অর্থাৎ টু উজ্জ্ব থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম হিসেবে ওয়াজ ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল এরপর হচ্ছে টু ব্যবহৃত হয়. But like means to, এটি দ্বারা বোঝানো হয় বা এটি অর্থ হচ্ছে শুক্ল ফাঁকি দেওয়া বা বেআইনিগতভাবে চোরাচালান করবার বা কারবার, তাই এখানে সঠিক উত্তর হবে smuggle. I went there to seek a job. এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলে হবে I went there and sought a job. A dash statement is an dash compression is it does not compare thing expletives but suggest a likeness between them. এখানে বসবে metaphorical এবং impolite. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গণিত অংশটুকু সমাধান করব. আপনাকে অবশ্যই খাতা কলম নিয়ে এবং মনোযোগ সহকারে বসতে হবে. আমরা প্রতিটি অঙ্কই ব্যাখ্যা সহ সমাধান করব এবং খুবই ভেঙে ভেঙে করব যেন আপনি সহজেই বুঝতে পারেন. খেয়াল করুন, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে. খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আমরা যদি একটু চিত্রের মাধ্যমে এটিকে প্রকাশ করতে চাই, মনে করেন এটি আমাদের একটি খুঁটি, যেটি দৈর্ঘ্য মোট লম্বা হচ্ছে 48 মিটার. মনে করেন আমাদের 48 মিটার একটি খুঁটি,
মনে করেন এটি এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গিয়ে ভূমির সাথে এটি 30 ডিগ্রি কোণ তৈরি করলো। আমাদের যে কোণটি এটি হলো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে আমাদের অতিভুজটা কত? আমরা সহজে লিখতে পারি আমাদের অতিভুজ হচ্ছে 48 থেকে আমাদের যদি এক্স মাইনাস করে দেই, ঠিক আছে, তাহলে আমরা দেখি মনে করি x% ভেঙেছিল, তাহলে 48 মাইনাস এক্স। আমাকে বের করতে বলা হয়েছে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল। খেয়াল করুন, তাহলে আমরা এখানে ধরে নিলাম মোট হচ্ছে 48, আমাদের ধরলাম যে এক্স উচ্চতায় গাছটি ভেঙেছিল, আর আমাদের ধরো 38 মাইনাস এক্স, আর কিছু ধরার দরকার নেই। এখন আমরা আমাদের সূত্রের মাধ্যমে সহজ একটি সূত্র আমরা জানি যে সাইন থিটা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা সাইন থিটা দিয়ে বের করব। যে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব বাই হচ্ছে অতিভুজ, আমরা অতি লিখে রাখলাম, অতিভুজের অতি লিখে রাখলাম। দেখেন বলছে ভূমির সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে সাইন 30 ডিগ্রি আমরা লিখে দেব, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। আমাদের এখানে লম্ব কত, আমরা দোষে মনে করেছিলাম যে গাছটি এক্স উচ্চতায় ভেঙেছিল, তাহলে এক্স হচ্ছে আমাদের লম্ব, আর অতিভুজ আমাদের কত 48 মাইনাস এক্স, এটা আমাদের গাছটি ভেঙেছিল। এখন আমরা সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, ইকুয়াল টু এখানে যা আছে তাই থাকবে 48 মাইনাস এক্স। এখন আমরা চাইলেই আমরা এখন আর গুণন করে দেব। যদি আমরা আর গুণন করে দিই তাহলে কত হয়, যে আমাদের বা 2x ইকুয়াল টু 48 মাইনাস এক্স। আমরা এক্সটিকে এই পাশে নিয়ে আসবো, যে বা আমাদের 2x প্লাস এক্স ইকুয়াল টু 48, তাহলে আমাদের এখানে কত 3x, বা 3x ইকুয়াল টু 48। তাহলে যদি আমরা এক্সটাকে রেখে দিই এখন, বা x ইকুয়াল টু আমাদের 48 এর সাথে 3 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে x কত আমাদের 16। তাহলে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল, গাছটি 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 16 মিটার। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 105 147কে ভাগ করলে সব ক্ষেত্রে 35 অবশিষ্ট থাকে, তাদের সেট কত? খেয়াল করুন, আমাদের খুবই সহজ একদম, আপনারা যারা ক্লাস 9-10 সেটের অঙ্ক করেছেন সেখান থেকে আমাদের প্রশ্নটি করা হয়েছে। আমরা সাধারণত বলছিল যে কত 35 অবশিষ্ট থাকে, তাহলে আমরা দুইটি সংখ্যা থেকে আগে 35 মাইনাস করে নেব। যদি আমরা এখানে 105, খেয়াল করুন 105, এখান থেকে আমরা 35 মাইনাস করে দিই, তাহলে কত হবে, আমাদের 70 হবে। 70-এর যে গুণনীয়কগুলো সেগুলো কত, 70-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের আচ্ছা, গুণনীয়কগুলো আমরা পরে লিখতে পারি, বা এখনো চাইলে আপনারা লিখতে পারেন। আচ্ছা, আমরা এখানে 70-এর গুণনীয়কগুলো লিখিয়ে দিই, যে 70-এর গুণনীয়কগুলো আমাদের হচ্ছে কত, যে 70 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 1 ইন্টু 70, তারপর হচ্ছে লিখতে পারি 2 ইন্টু 35, আর লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 14, 5 14 70, আর লেখা যাচ্ছে হ্যাঁ 7 ইন্টু 10, 7 10 70, এই কয়টা। আবার আমরা যদি খেয়াল করুন, এটা হলো 70-এরটা, আরেকটা হচ্ছে আমাদের কত 147। তাহলে 147 থেকে যদি আমরা 35 মাইনাস করে দিই তাহলে কত হয়, আমাদের মাইনাস করলে হচ্ছে আমাদের কত হবে 112, তাহলে 112 112। এখন 112 এর গুণনীয়কগুলো কি, 112 এর গুণনীয়ক হচ্ছে আমরা প্রথমে 1 ইন্টু 112 112, এরপর 2 দিয়ে দিতে পারি, যে 2 ইন্টু আমাদের কত 56, এরপর আমরা দিতে পারি হচ্ছে 2 দিয়ে 4 দিয়ে যাবে, আমরা যে 4 দিয়ে গুণ দিয়ে দিলে 4 ইন্টু হচ্ছে কত, 4 দিয়ে 112কে ভাগ দিলে হচ্ছে আমাদের 28, আর আমরা লিখতে পারি হচ্ছে 8 ইন্টু 14, 8 ইন্টু 14। এই হলো আমাদের সাধারণ যে গুণনীয়কগুলো সেগুলো। এখন দেখুন এই দুইটি বৃত্তে 100 অর্থাৎ 35 সংখ্যা বড় আছে কোনগুলো, এখানে আমাদের কত থেকে 35 অপেক্ষা বড় আছে কত, এখানে একটা 35 বড় আছে 44 আছে, তারপর হচ্ছে আমাদের কত
56 আছে, 28 আছে। বাট দেখেন কোনোটাই আমাদের কিন্তু মিল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে সাধারণত কোনো উৎপাদক নেই। যেহেতু সাধারণ কোনো উৎপাদক নেই, দেখেন কোনোটার ভিতরে কোনো মিল সংখ্যা ভিতরে মিল নেই, তাহলে এখানে আমাদের উত্তর হবে ফাঁকা সেট বা নিশ্চিত সেট, ফাঁকা সেট। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 4 is greater than x is greater than 10 এর পরম মানের প্রকাশ কোনটি হবে? এর পরম মানের প্রকাশ যদি আমরা বের করি, খেয়াল করুন, আমরা একটু শর্টকাটে দেখাই দেব আপনাদেরকে। যেটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে যে 4 is greater than x is greater than আমাদের দেওয়া আছে হচ্ছে 10। এখন এটিকে আমরা যদি উভয় পক্ষে 7 বিয়োগ করে দেই, তার মানে আমাদের মনে করেন 4 - 7 x, এরপর আবার আমাদের x - 7 is greater than, আচ্ছা যেহেতু আমরা এখানে মাইনাস করছি, তাহলে অবশ্যই কি হবে যে এখানে অবশ্যই আমাদের আচ্ছা আমরা 10 - 7 মাইনাস করে দিলাম, 10 - 7 এখানে কত হচ্ছে আমাদের, দেখুন এখানে হচ্ছে আমাদের -3 ইন্টু আমাদের x - 7, আর এখানে মাইনাস না, শুধু পজিটিভ 3 থাকবে। আচ্ছা তাহলে এখন আমাদের পরম মানটা কত হচ্ছে যে 3, তাহলে আমাদের x - 7 এটাকে আমরা যদি পরম মান দিই তাহলে কত হবে, চিহ্নটা 3। এটি হলো আমাদের সঠিক উত্তর, যে x - 7 3। তাহলে অপশন x - 7 is greater than 3, এটি হলো আমাদের সঠিক উত্তর। একটি ত্রিভুজে 3টি বাহু 5, 6 এবং 7 মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কোনটি? খেয়াল করুন, আমাদের একটি ত্রিভুজে 3টা বাহুই দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে অর্ধ পরিসীমা বের করে নেব। তাহলে যদি অর্ধ পরিসীমা বের করে নেই, তাহলে আমাদের দেওয়া আছে কত, 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে 5 + 6 + 7 ভাগ হচ্ছে আমাদের 2। এখানে আমাদের যোগ করলে কত হয়, 18 হয়। 18কে 2 দিয়ে ভাগ করলে হবে কত আমাদের, 9। এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা ত্রিভুজে জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল অনেকভাবে বের করা যায়। যদি 3টা বাহুর মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে s into s minus a, s minus b, s minus c। এটি হলো যদি ত্রিভুজের 3টা বাহুই মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দিব। আমাদের যে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে আমাদের s, তার মানে হচ্ছে কত, 9। তাহলে 9 - 3টা বাহু, আমাদের যে কোনো 3টা বহালেই হবে। আমরা বললাম প্রথমটা কত, 5, তাহলে 5। দ্বিতীয়টা ছিল আমাদের s, তাহলে 9 মাইনাস কত, 6, তাহলে 6। এরপর হচ্ছে আমাদের 9 মাইনাস কত, 7, 7। তাহলে এখানে যে গুণ, আমরা 9, এখানে আমাদের গুণ থাকতেছে কত, 4, এখান থেকে 3, আর এখান থেকে আমাদের 2। আমরা গুণ আকার দিতে পারি বা ডট গুণ, যেটা দেন ডট গুণও দিতে পারেন চাইলে, একই কথা। 4 নং 36 আমরা যেটি গুণ করি তাহলে কত হবে, √216 হবে, 216। আর 216কে আমরা যদি √ করি তাহলে হবে আমাদের 14 দশমিক সামথিং, তার মানে আমাদের 15 বর্গমিটার হবে সঠিক উত্তর। তাহলে অপশন হচ্ছে আমাদের বি, 15 বর্গমিটার। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? খেয়াল করুন, মনে করুন আমাদের একটি বর্গ দেওয়া আছে। আমরা যদি চিত্র অঙ্কন করি, এখানে যে একটি বর্গ মনে করেন, আমরা মনে করলাম এই একটি বর্গ। এই বর্গের আমাদের কর্ণ দেওয়া আছে। কর্ণ কত দেওয়া আছে আমাদের, 15 মিটার মনে হয় কর্ণ দেওয়া আছে, 15 মিটার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কর্ণ হচ্ছে 15 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। কর্ণের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমাদের হ্যাঁ 15 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার, মানে 10 মিটার। এটা হচ্ছে আমাদের 10 মিটার। ওকে, এখন আমরা এখান থেকে কি বের করব, দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের যে উপপাদ্য, সেখান থেকে আমরা দেখুন সহজে আমরা জানি যে পিথাগোরাস সূত্র থেকে যেটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সহজে আমরা কি বের করতে পারবো, একটা
দৈর্ঘ্য বের করতে পারবো। মানে আমরা এখানে এ বি সি দিয়ে দিই আপনাদের আরো সুবিধার জন্য, এ বি সি ডি। এখন দেখেন এ বি সি এই যে ত্রিভুজটা আছে, এই এ বি সি ত্রিভুজের আপনি এ বি লম্ব জানেন, এ সি অতিভুজ জানেন, বাট বিসি ভূমিটা আপনি জানেন না। তাহলে আমরা পিথাগোরাস থেকে এখানে ভূমিটা বের করি। তাহলে আমাদের ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আমরা ডিরেক্টলি স্কোয়ার থেকে আমরা রুট ওভার করে দিচ্ছি। ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমাদের অতিভুজ কত আমাদের এসি মানে কত আমাদের 15 মাইনাস আমাদের এবি কত আমাদের 10, তাহলে আমাদের 10 উপরে স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন যদি মাইনাস করি এখানে কত হবে, যে 15 কত 15 গুণ 15 মানে 225 মাইনাস হচ্ছে আমাদের 100, তাহলে আমাদের হচ্ছে কত 125। 125 আমরা লিখতে পারি কত, 125কে আমরা লিখতে পারবো হচ্ছে 5√5। এটা আমাদের কি পাইলাম, যে একটি বাহুর দৈর্ঘ্য প্রস্থ পাইলাম। এখন আমরা কি বের করব, যে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে মেবি, হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কত, এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করলে হবে, বা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আমাদের প্রস্থ দেওয়া আছে কত 10, আমরা দৈর্ঘ্য পাইলাম কত, আমরা এখানে এটা পাইলাম 5√5। তাহলে এখান থেকে আমরা যদি দুইটা গুণ দিয়ে দিই, অর্থাৎ 10 গুণ 5√5, এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, এটা আমাদের দৈর্ঘ্য। তাহলে এই দুটোকে গুণ দিলে আমরা পাবো 50√5। এটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 50√5। শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? এখানে জাস্ট একটা জিনিসই মনে রাখবেন, আমরা সাধারণত ব্যাংক বার্ষিক মুনাফা দেয়, এখন যেহেতু 6 মাস অন্তর দিছে তার মানে আপনি 2বার পাবেন, 6 মাসে দিলে আপনি 2বার পাবেন। তাহলে এখানে আপনি এটাকে ঐকিক নিয়মে করতে পারেন, ঐকিক ছাড়াও করতে পারেন। যদি আমরা এটাকে ঐকিক নিয়মে আপনাদেরকে দেখাই, সবসময় শর্টকাট না, একটু আমরা ঐকিক নিয়মে যদি করার চেষ্টা করি, এটাকে আমরা লিখতে পারবো কি, যে যেহেতু কত পার্সেন্ট 15%, আমাদের 100 টাকার আমরা লিখতে পারবো যে 100 টাকার 15% যেহেতু, তাহলে 100 টাকার 1 বছর মানে 12 মাস, 12 মাসের সুদ কত, সুদ বা মুনাফা যেটা লিখে শুধু লিখি, আমাদের কত টাকা, 15% সুদে এত টাকা 8,000 টাকা। তাহলে হচ্ছে আমাদের 100 টাকার 100 টাকার 12 মাসের সুদ হচ্ছে আমাদের 15 টাকা। হ্যাঁ, 15 টাকা, যেহেতু আমাদের 15% বলছে, 100 টাকার 12 মাসের সুদ 15 টাকা। তাহলে আমাদের এখানে 1 টাকার 1 মাসের সুদ কত হবে, আমাদের উপর হচ্ছে 15, আর এখানে 100 গুণ 12 নিচে থাকবে। এখন আমরা বের করব তাহলে কত টাকার, যে 8,000 টাকার 6 মাসের সুদ। তাহলে আমাদের উপরে সব 15 গুণ 8,000 গুণ হচ্ছে 6, আর নিচে আমাদের 100 গুণ হচ্ছে 100 গুণ 12। তাহলে আমরা এখানে 0 0 কাটতে পারি, 0 0 কাটা 0 0 কাটা, আর আমরা এখানে কেটে দিতে পারি হচ্ছে 6 দিয়ে, 12কে 6 দিয়ে গুণে 12, 12 দিয়ে কাটলে আমাদের এখানে 40, তাহলে 50 গুণ 40 দিয়ে গুণ দিলে হবে আমাদের 600 টাকা। সঠিক উত্তর হচ্ছে আমাদের 600 টাকা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 600 টাকা। একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত হচ্ছে 2:3 হলে আমাদের ছোট কোণটির মান কত, বা ছোট কোণটির পূরক কোণ কোনটি? খেয়াল করুন, এখানে আমাদের যেহেতু পূরক কোণ দেওয়া আছে, তাহলে আমরা ধরলাম যেহেতু কত 2:3, তাহলে আমরা দুটি কোণ দুটিকে ধরে নেই। এখানে একটু ব্যাখ্যা করি, আমরা কোণ দুটিকে ধরে নেই। যদি কোণ দুটিকে আমরা ধরি, একটা হচ্ছে 2x, যেহেতু 2:3, একটা হচ্ছে 2x, আর অপরটি হচ্ছে আমাদের কত 3x ধরে নিলাম। একটা ধরলাম 2x, একটা হচ্ছে 3x। এখন এই দুইটি কোণের যোগফল, যেহেতু পূরক কোণ বলছে, তাহলে 2x + 3x = 90, দুটি যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কত 5x, এই যে x রেখে দিই, যে কত ভাগ হয়ে যাবে, তাহলে এখান থেকে x এর মান কত আমাদের 18, এখান থেকে আমাদের x এর মানটা হচ্ছে 18। এখন বলছে ছোট কোণটি কত, ছোট কোণটি হচ্ছে আমাদের কত, তাহলে 18 গুণ 2, যেহেতু 2x, তাহলে 18 গুণ 2, তার মানে আমাদের কত 36। এই 36 এর পূরক কোণ কত,
তাহলে 90 ডিগ্রি থেকে 36কে মাইনাস করে দেন, তাহলে আমাদের কত হবে 54 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর 54 ডিগ্রি। পূরক কোণ মনে রাখবেন, দুইটি কোণের যোগফল হচ্ছে পূরক কোণ। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? খেয়াল করুন, চাকাটি প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ড ঘুরে, 60 সেকেন্ডে কতবার ঘুরে? 12 বার ঘুরে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে চাকাটি মূলত 60 সেকেন্ডে 60 সেকেন্ডে 12 বার ঘুরে। 12 বার ঘুরে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের চাকাটি 5 সেকেন্ডে কতবার ঘুরবে আমরা সেটা বের করি আগে। তাহলে 5 সেকেন্ডে সেটা ঘুরবে আমাদের কত, যে তাহলে 12 গুণ 5 নিচে আমাদের 60। তাহলে আমরা কাটতে পারি কত দিয়ে, 5 12 60, 5 5 5 কাটা আমাদের 1। তাহলে একবার। এখন খেয়াল করুন, আমাদের যেহেতু চাকাটি বৃত্তাকার, সেহেতু চাকাটি একবার ঘুরলে অতিক্রম কত, 360 ডিগ্রি। চাকাটি বৃত্তাকার, যদি একবার অতিক্রম করে তাহলে কত হবে, 360 ডিগ্রি। তাহলে উত্তর হবে আমাদের একবার। অপশন 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 কত, আচ্ছা আমাদের 360 ডিগ্রি হবে সঠিক উত্তর। একটি ব্যালন বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং আয়তন হচ্ছে 150 ঘন সেমি। ব্যালনের ভূমির ব্যাসার্ধ কত? খেয়াল করুন, এখানে মূলত আমরা জানি যে ব্যালন এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2π/h। 2π/h একটু আমরা যদি আপনাদেরকে দেখাই, যে একটি ব্যালনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের 2π/h। এটা ব্যালনের ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের, 100। তাহলে এটা সমান সমান আমাদের কত, 100 বর্গ সেন্টিমিটার। এখন বলছে ব্যালনের আয়তন, তাহলে ব্যালনের আয়তন কি? ব্যালনের আয়তনের ক্ষেত্রফল আমরা জানি যে ব্যালনের আয়তন হচ্ছে πr²h। এটা ব্যালনের আয়তন। এটা কত দেওয়া আছে আমাদের, 150। তাহলে হলো আমাদের 150 কি, এটা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন এই দুইটার অনুপাত যদি আমরা বসাই একসাথে, যে আমরা লিখতে পারি শর্ত মতে আমাদের পাই r²h বাই হচ্ছে আমরা দিলাম 2π/h। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত কত 150, এটা আমাদের 100। খেয়াল করুন, যদি আমরা এখান থেকে এই কাটা দেখি কি, আমাদের এখান থেকে আর বের করতে হবে। তাহলে পাই পাই কাটা, এইচ এইচ কাটা, এই 2 থেকে যায়, 2 দিয়ে আমাদের গুণ দিয়ে দেন, তাহলে কত হবে 300 উপরে। তাহলে উপরে আমাদের এই 2 দিয়ে 150 গুণ দিয়ে দেন, তাহলে কত 300। নিচে আছে আমাদের কত 100, আর আছে আমাদের কত আর। তাহলে এটা হলো আমাদের আর রয়ে গেছে। আর ইকুয়াল টু কত, 100 বাই আপনি কাটাকাটি করলে কত হবে, 3 হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে। অপশন সি হলো সঠিক উত্তর। প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 5 টাকা এরূপভাবে দান করলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে? খেয়াল করুন, আমরা প্রশ্নটা একটু অন্যভাবে যদি চিন্তা করি, যে আমাদের প্রথম দিন হচ্ছে 1 টাকা, দ্বিতীয় দিন হচ্ছে 2 টাকা, এরপরে 4 টাকা, এরপরে 5 টাকা। তাহলে দেখুন, এটাকে আমাদের একটা অনেকটা ধারার মতো তৈরি হয়ে গেছে। এখন এখানে আমাদের প্রথম পদ কত, আমাদের এখানে প্রথম পদ হচ্ছে = 1। আমাদের এখানে সাধারণ অনুপাতটা কত? সাধারণ অনুপাত হচ্ছে আমাদের কত, 2/1। তার মানে কত হবে আমাদের, যে 2 হবে। এই 2টা কি 1 থেকে বড়, 1 থেকে বড়। যেহেতু এটা একটি গুণোত্তর ধারা, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে কি করতে পারি, যে এখানে আমরা একটা মান বসাতে পারি, যে আমাদের যে সূত্র আছে সমষ্টি নির্ণয়ের, মোট 15 দিন, তাহলে আমাদের n হচ্ছে কত, n হচ্ছে 15। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের r⁻n−1 বাই আমাদের r−1। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দেই, a এর মান কত, a এর মান হচ্ছে আমাদের 1, আমাদের r হচ্ছে 2, n হচ্ছে আমাদের 15 -1, আর এখানে আমাদের 2 - 1। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে, আমরা জানি যে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত আসবে, 14। 2 টু দি পাওয়ার 14 মানে হচ্ছে আমাদের
32,768 -1, তাহলে হচ্ছে আমাদের 32,767। এটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। এরপর যদি x² - 5x + c = 0 হয়, সমীকরণটির একটি মূল যদি 4 হয়, তবে c এর মান কত? খেয়াল করেন, এখানে আমাদের x এর মানই দেওয়া আছে কত, যে x = সাধারণত বলছে যে একটি মূল হচ্ছে 4 যদি হয়, তাহলে এখানে আমরা x = 4 ধরে নিই। যদি x = 4 ধরে নিই, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখুন, আমরা যে মানগুলো বসাই, এখানে আছে কত, x² 5x + c, তাহলে আমাদের x এর মান 4, তাহলে আমাদের 4² + 5x, তাহলে 5 × x, 5 × x, আর প্লাস হচ্ছে আমাদের কত, c, আমাদের -4x² - কত, 0। তাহলে এখানে আমাদের কত, 4 × 4 = 16, আর হচ্ছে এখানে আমাদের 5x কত, 4, 4 × 5 = 20, আর প্লাস c = 0। তাহলে কত হবে আমাদের, মাইনাস করলে কত, 4, তাহলে আমাদের c = হবে 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে c = 4। sin 2/3 হলে cos এর মান কত? যদি sin a = 2/3 হয়, তাহলে cos এর মান কত? খেয়াল করুন, আমরা জানি যে sin হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের sin যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে আমরা একটু যদি একটা চিত্র অঙ্কন করে চিন্তা করি, যে মনে করেন এটা আমাদের sin, এটা আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্বটা কত দেওয়া আছে এখানে দেখুন, যে বলছে 2/3, তাহলে লম্বটা হচ্ছে আমাদের 2, আর আমাদের অতিভুজটা হচ্ছে কত, 3 আমাদের বলছে। তাহলে cos a = কত? তাহলে খেয়াল করুন, এখানে আমরা নিচের মানটা বের করব। তাহলে এখানে আমরা যে মানটা বের করি, এটা হচ্ছে আমাদের কত হবে, যে বিসিটা এটা আমাদের হবে √3² - √2², তার মানে হচ্ছে আমাদের একসাথে রুট দিয়ে দিলেই হয়তো, আচ্ছা একসাথে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে √5 এটা হলো আমাদের এইটুকুর মান। তাহলে আমরা এখন cos এ বের করব। তাহলে আমরা জানি cos এর মানটা কি, যে আমরা জানি cos a বা cos = হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত পাইলাম আমরা, ভূমি পাইছি √5, অতিভুজ কত পাইছিলাম, 3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে √5/3। অর্থাৎ আপনাকে এটি ওইগুলো করার জন্য আপনাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজে মনে রাখতে হবে। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? আমরা এটাকে ঐকিক নিয়ম এবং সুপার শর্টকাট নিয়ম দুটিতে করতে পারি। তো আমরা এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের সহজভাবে বোঝানোর জন্য, যে এখানে মোট কতদিন আসছে, যে 5 দিন পর আসছে, তাহলে কত আমাদের দিন আছে, বাকি কতদিন, যেহেতু 5 দিন পর স্টুডেন্ট আসছে, তাহলে এখানে আমাদের মূলত স্টুডেন্ট আছে। খেয়াল করুন, তাহলে আমাদের এখানে কতদিন বাকি আছে, আমাদের আগে ছিল 30 দিন, তাহলে 30 থেকে আমাদের 5 বাদ, তাহলে 25 দিন অবশিষ্ট আছে। এই 25 দিন কতদিন চলবে, আমাদের মোট জনসংখ্যা কয়জন হবে, 40 জন ছিল আগে, আরো 10 জন আসছে, তাহলে 40-এর সাথে 10 যোগ, তাহলে মোট হচ্ছে 50 জন। এখন আমরা যদি ঐকিক নিয়মে করি, অবশ্যই করতে পারবো। ঐকিক নিয়মে করার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে 40 জনের খাবার আছে কয় দিনের, 25 দিনের, তাহলে আমাদের একদিনের কত, একদিনের ক্ষেত্রে অবশ্যই কি হবে, গুণ হবে 40। তাহলে আমাদের কত দিন ছিল এখানে, এখানে দিন ছিল আমাদের কত, 50 জনের, তাহলে মোট 50 জনের খাদ্য মজুদ আছে আমাদের কত, 25 × 40 বাই হচ্ছে 50, কাটেন 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের 20 দিন চলবে। সঠিক উত্তর হচ্ছে আমাদের 20 দিন, বি হলো সঠিক উত্তর। একটি সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? খেয়াল করুন, আমাদের সিরিজ হচ্ছে 17, 24, 15, 22, 13, 20 এবং হচ্ছে 11, এবং এর পরবর্তীতে কত বসবে? তো এখানে আমাদের যে ধারাবাহিকতাটা, যে সিরিজের বিজোড় স্থানের সংখ্যাগুলো দেখুন, যে বিজোড় স্থানে কত আছে আমাদের, 17 আছে, 15 আছে, 13 আছে, এরপরে আমাদের 11 আছে, এটা আমাদের বিজোড় স্থানের সংখ্যা। তাহলে এই যে ধারাবাহিকতাটা,
এটা কি আস্তে আস্তে কমবে। আবার দেখুন আমাদের জোড় স্থানে যেটা আছে 24, এরপরে কত 22, এরপরে 20, মানে 2 2 করে কমতেছে, তাহলে এরপরটা কত হবে? অবশ্যই 18 হবে। আর আপনারা ধারাঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, খুব সহজে তাহলে ইজিলি আনসার করতে পারবেন। এরপর আমাদের 66 নম্বর, এটির সঠিক উত্তর যদি আমরা রুট ওভার করি তাহলে সঠিক উত্তর হবে আমাদের 0.003, অপশন ডি হবে সঠিক উত্তর। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 5 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড ও 20 সেকেন্ড 25 সেকেন্ড বাজতে থাকলো, এগুলো আবার কতক্ষণ একত্রে বাজবে? সহজ কথা, আমাদের সংখ্যাগুলোর লসাগু করলেই সঠিক উত্তরটি বেরিয়ে আসবে, অর্থাৎ ভগ্নাংশ আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলোর লসাগু করবেন। এটি সঠিক উত্তর হবে কত? 5 মিনিট পর পর। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? খেয়াল করুন, আমাদের যদি এখানে আমাদের কত আছে, এক্স এর মান যদি দেখুন এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকাল টু 1, তাহলে আপনি যদি এক্স 1 ধরেন আর ওয়াই যদি 3 ধরেন, তাহলে এখানে যে সংখ্যাগুলো দাঁড়াবে যে আপনি 1 যোগ 3, তাহলে 1 আর 3 যোগ করলে 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5 আমাদের কি বেজোড় সংখ্যা। আবার যদি আপনি এখানে আমাদের যে অপশন 2 এক্স ওয়াই, তাহলে এখানে 1 হচ্ছে কি আমাদের জোড়, এক্স হচ্ছে 1 আর 3, 1 আর 3 হচ্ছে কি আমাদের 3 একে 3 মানে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এর পরেরটা যদি দেখি আমরা কত, 1 আর 3, 1 আর 3 দুইটাই বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এটা 1 এটা 3, আমরা বলে নিচ্ছি আমরা x কে যদি 1 কল্পনা করি 1 ধরি আর y কে যদি আমরা 3 ধরি, যেহেতু দুইটাই বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এটা 1 এটা 3, তাহলে 3 একে 3, এর সাথে 2 যোগ 3 যোগ 5 হবে এটাও। এখানে যদি আমাদের এটা 1 এটা হচ্ছে 3, তাহলে ও যোগ করলে কত হবে? 4 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, অর্থাৎ আমি জোড় সংখ্যা অপশনগুলো থেকে ধরে নিয়েছিলাম, তাই এটি অঙ্কটা খুবই সহজভাবে আপনি ইজিলি করতে পারবেন। 13 সমস্ত 4-এর 3% সমান কত হবে? খেয়াল করুন, এটাকে যদি আমরা প্রথমে গুণ করে নিই তাহলে কত হবে? 4 গুণ 13 যোগ হচ্ছে 3 যদি, তাহলে কত? 55, 55/4 এটাকে আমরা 100 অর্থাৎ আমরা যদি দেখুন 55 হচ্ছে কত 4, এটাকে আমরা যদি 100 যেহেতু পার্সেন্ট আছে, তাহলে 1/100 এর সাথে তুলনা করি, এখানে কাটাকাটি করলে আমাদের আনসারে চলে আসবে কত? 11/80। এটা হলো সঠিক উত্তর, তার মানে আমাদের ক হলো সঠিক উত্তর। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করে এবং 1000 টাকা ব্যয় করে, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত? খেয়াল করুন, তাহলে এখানে তার আয়টা কত, যে 1250 থেকে 1000 টাকা সে খরচ করে ফেলে, তাহলে তার আয় হচ্ছে 250 টাকা। তাহলে তার সঞ্চয়ের আয়ের অনুপাত কত? তাহলে আমাদের 250 এর সাথে অনুপাত হচ্ছে 1250, যেটা তার সে আয় করতো, সরি টাকাটা আয় করতো, তাহলে 250 আর 1250 আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 1:5 হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। log 2 √3 প্লাস log 2 এর সাথে এখানে এটি কত আসবে? এটা আপনি ইজিলি করতে পারেন লগের অঙ্ক দিয়ে। আমরা জানি যে লগের অঙ্কগুলো আপনাদেরকে ইজি একটি অঙ্ক, তবুও একটু যদি আমরা ব্যাখ্যায় যাই, খেয়াল করুন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো যে লগ, আমাদের ইদানিং ক্লাসগুলো যদিও একটু ল্যান্দি হচ্ছে আপনাদের, তবুও বুঝতে সুবিধা হবে আশা করছি। আমাদের প্রায় 1 ঘন্টা সময় ক্রস করতে ফেলতেছে আমাদের ক্লাসগুলো বা মডেল টেস্টগুলো, প্রতিটা অঙ্ক সলভ করতে, সমাধান করতে অবশ্যই সময়ের প্রয়োজন। দেখুন এটিকে আমরা যদি লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি log 2 √, আমরা লিখতে পারি কত 6 × 2/3, এটা লিখতে পারি। এরপর হচ্ছে আমরা যদি এটাকে আমরা কাটা দিই তাহলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে 2, 2 দুগুণে আমাদের কত 4, তাহলে আমাদের কত হচ্ছে log 2 √, কত 4, √4 মানে কত 2, তাহলে log 2 log 2 মানে আমাদের 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1। এগুলো আপনারা ইজি করতে পারবেন আশা করছি। এটা হচ্ছে আমাদের 1। এরপরেরটি আমাদের হচ্ছে যে 25 কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল সে দরে
বিক্রয় করলে শতকরা লাভ কত? খেয়াল করুন, আমরা এখানে একটি সুপার শর্টকাট নিয়মে করব, যে প্রথমে এখানে আমরা লাভ বের করব। তাহলে লাভ বের করার জন্য আমরা জানি যে লাভ বের করা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের পরিমাণ কত? এখানে ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে আমাদের 20, সরি হ্যাঁ, ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে আমাদের কত? 25 বিয়োগ হচ্ছে 20, আর বিক্রয় হচ্ছে 20 বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় পরিমাণ হচ্ছে আমাদের কত? 20 ইন্টু আমাদের 100। বাস, এটুকু করলে আমাদের কি কাহিনী শেষ। তাহলে কত? 5/20 ইন্টু আমাদের 100। তাহলে আমাদের কত হবে? এখানে 5/20 100, 5×5 25% হবে আমাদের সঠিক উত্তর। খেয়াল করুন, 25% আমাদের সঠিক উত্তর, অপশন বি। ঐতিহাসিক সিনাই পাহাড়টি কোন দেশে অবস্থিত? ঐতিহাসিক সিনাই পাহাড়টি এটি মিশরে অবস্থিত। 2025-26 অর্থবছরের বাজেটের পাস হয় কবে? 2025-26 অর্থবছরের বাজেট পাস হয় 22শে জুন। 2025 সালের 25শে জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? 2025 সালের 25শে জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরাম এটি অনুষ্ঠিত হয় দাভোসে। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত? বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হলো 2021 থেকে 2041। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে? ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি হলেন মিনাল হক। গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক পদে প্রথম কোন মহিলা নিয়োগ পান? প্রথম নিয়োগ পান জিনা হ্যাসপেল। বর্তমানে দেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে দেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা 169টি। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। নারী টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নারী টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হলো 150 ফুট। বাংলায় মুসলিম শাসনের পতন ঘটে কোন শতাব্দীতে? বাংলায় মুসলিম শাসনের পতন ঘটে অষ্টাদশ শতাব্দীতে। বাংলামতি কোন জাতের ফসল? বাংলামতি এটি হলো একটি ধানের জাতের ফসল বা ধানের উন্নত জাত। ইলাত বন্দর কোন দেশে অবস্থিত? ইলাত বন্দর এটি ইসরায়েলে অবস্থিত। ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি? 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর। কোন চুক্তির মাধ্যমে ইসরায়েল ও PLO পরস্পরকে স্বীকৃতি প্রদান করে? অসলো চুক্তির মাধ্যমে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর বৈরুত, লেবাননে অবস্থিত। ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিজের কোন সনদ স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় ভিয়েনা কনভেনশন। জাতীয় সংসদের 1 নং আসনটি কোন জেলায় অবস্থিত? জাতীয় সংসদের 1 নং আসনটি এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট জার তৈরি হয় কি দিয়ে? এর ফিলামেন্ট জার তৈরি হয়
টাংস্টেন দিয়ে। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু সৃষ্টির কারণ হলো বৃষ্টির কণা। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল। ফ্লোটার কোন ধরনের ডিভাইস? ফ্লোটার এটি হলো একটি আউটপুট ডিভাইস। প্রিয় শিক্ষার্থী, এ ছিল আমাদের তৃতীয় মডেল টেস্টটি, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মডেল টেস্টটি দিলে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে অবগত হতে পারবেন এবং প্রস্তুতি অবশ্যই আরো ভালো হতে পারবে। কেন? সাধারণত আমাদের ইংরেজি এবং গণিত অংশটুকুর যে ব্যাখ্যাটুকু, এটুকু আপনাকে অবশ্যই সুফল বয়ে আনবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।